হ্যাঁ, মনে হয় এখন ঠিকঠাক আছে না? আচ্ছা, চলেন শুরু করি। আজকে আমরা আলোচনা করব উদ্ভিদ বিজ্ঞানের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। বলেন তো চ্যাপ্টারটার নাম কি? হ্যাঁ, উদ্ভিদ শারীরতত্ত্ব, তাই না? আচ্ছা, লিখি আমরা। চ্যাপ্টারের নাম হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। শারীরতত্ত্ব। ভিডিও করতেছি মানে এই না যে আপনারা কথা বলতে পারবেন না। হ্যাঁ, কথা বললেন একটু নিচে হয়ে আসেন, একটা ঘটনা ঘটতেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দুঃখিত, দুঃখিত। আহ, আমরা একটু ওকে। সো চ্যাপ্টারের নাম হচ্ছে উদ্ভিদ শারীরতত্ত্ব। চলেন আমরা একটু দেখি জিনিসটা। বলেন তো এই যে শারীরতত্ত্ব কথার মানে কি? শারীরতত্ত্ব কথার মানে হচ্ছে ফিজিওলজি। ফিজিওলজি। ফিজিওলজি মানে কি? বিপাক। আচ্ছা, বিপাক মানে কি? একটা জীবদেহে যত ধরনের ক্রিয়া বিক্রিয়া ঘটে এদেরকে একত্রে আমরা বলি বিপাক। কি বলি? বিপাক বলা হয়। আচ্ছা, তো আমরা উদ্ভিদের যে বিপাক সেটা নিয়ে মূলত এখানে আলোচনা করব। এই বিপাকের মধ্যে কি কি আছে? আছে হচ্ছে তার খনিজ লবণ পরিশোষণ। খনিজ লবণ পরিশোষণ আছে, খনিজ লবণ পরিশোষণ। তারপর আমরা পাবো প্রস্বেদন। প্রস্বেদন। তারপর আমরা পাবো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ। এরপর আমরা পাবো শোষণ। মূলত এই চারটা টপিক নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা আছে। আমরা এগুলাকে আলাদা আলাদা লেকচার হিসেবে ধরবো বা সাব চ্যাপ্টার হিসেবে পড়বো। যেমন খনিজ লবণ পরিশোষণ, এটাকে আমরা লেকচার 1 এ পড়বো। প্রস্বেদনকে আমরা লেকচার 2 এ পড়বো। সালোক সংশ্লেষণকে আমরা লেকচার 3 তে পড়বো এবং শ্বসনকে আমরা লেকচার 4 এ পড়বো। ঠিক আছে? তবে আপনাদেরকে আমরা এই চ্যাপ্টারের একটা স্পেশাল শীট দেব এবং ওই শীটটা হচ্ছে আমাদের টাইপ করা শীট। এই শীটটার মধ্যে শীটে তিনটা শীট পাবেন এই চ্যাপ্টারে। একটা হচ্ছে তিনটা না, সরি, চারটা শীট পাবেন। একটা হচ্ছে প্রথম দুইটার জন্য লেকচার 1 এবং 2 এর জন্য একটা শীট, 3 এর জন্য একটা শীট, 4 এর জন্য একটা শীট, ক খ এর একটা শীট। ঠিক আছে? চ্যাপ্টার শেষ হওয়ার পরে আপনারা সিকিউ এমসিকিউ এর জন্য একটা প্র্যাকটিস শীট পাবেন। ওকে? ওকে, আসেন। তো যেহেতু এই চ্যাপ্টারটা আমাদের বোটানির সবচেয়ে বড় চ্যাপ্টার, এর জন্য আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। হ্যাঁ, আসেন চলেন শুরু করি আমরা খনিজ লবণ পরিশোষণ দিয়ে। তাহলে আমরা লিখলাম এখানে খনিজ লবণ, খনিজ লবণ পরিশোষণ। আচ্ছা, বলেন তো পরিশোষণ কথাটার মানে কি? পরিশোষণ মানে কি কেউ বলতে পারবেন? পরিশোষণ মানে কি? পরিশোষণ মানে কি? শোষণ করা মানে একটু একটু মানে জোর দেওয়া হয়েছে শোষণের প্রতি, তাই না? আচ্ছা, তো খনিজ লবণ পরিশোষণ মানে হচ্ছে মাটিতে যে লবণগুলো পাওয়া যায় সেই লবণটাকে উদ্ভিদ কিভাবে শোষণ করে সেগুলা নিয়ে মূলত আমরা এই চ্যাপ্টার মানে এই পার্টে আলোচনা করব। তার আগে আমরা একটু খনিজ লবণ নিয়ে জানি। এই যে খনিজ লবণ, এটা নিয়ে আমরা একটু জানবো। হ্যাঁ, আসেন প্রথম টপিক। এই খনিজ লবণ, প্রকৃতিতে কয় ধরনের খনিজ লবণ আছে বলেন তো? 17টা। অত্যাবশ্যকীয় উপাদান বলতে পারেন বা খনিজ লবণ। আচ্ছা, খনিজ লবণ না বলে আমরা অত্যাবশ্যকীয় উপাদান বলি, যেটা উদ্ভিদের জন্য প্রয়োজন। তাতে 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 আচ্ছা, অত্যাবশ্যকীয় উপাদান। তাহলে উদ্ভিদে অত্যাবশ্যকীয় উপাদান কয়টা আছে? আরে, উদ্ভিদে অত্যাবশ্যক উপাদান কয়টা? মোট 17টা। উদ্ভিদে অত্যাবশ্যক উপাদান কয়টা? 17টা। এই 17টা অত্যাবশ্যক উপাদানকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ম্যাক্রোমৌল, আপনারা 9-10 এ পড়ছেন। ম্যাক্রো একটা কি? মাইক্রো। তো মনে রাখার ওয়ে হচ্ছে, দেখেন, ম্যাক্রো মানে হচ্ছে বড়, বড় মানে বেশি, অর্থাৎ যে উপাদানটা উদ্ভিদের বেশি পরিমাণে লাগবে যেটা সেটাকে বলবো আমরা ম্যাক্রো উপাদান। আর যে উপাদানটা উদ্ভিদের কম পরিমাণে রাখবে সেটা হচ্ছে কি? মাইক্রো উপাদান। ওকে, এই ম্যাক্রো উপাদানগুলোকে আমরা মনে রাখবো একটা টেকনিক দিয়ে। 9-10 আপনার এই টেকনিকটা পড়ছেন এবং এটা ইন্টারমিডিয়েটও আছে।
এমজিকে ক্যাফে ফর নাইস চপস টপস কিছু একটা আছে। আচ্ছা, তার মানে ম্যাগনেসিয়াম 1 নম্বর, পটাশিয়াম 2 নম্বর, ক্যালসিয়াম 3 নম্বর, আয়রন 4 নম্বর, নাইট্রোজেন 5 নম্বর, কার্বন 6 নম্বর, হাইড্রোজেন 7 নম্বর, অক্সিজেন 8 নম্বর, ফসফরাস 9 নম্বর, সালফার হচ্ছে 10 নম্বর। ঠিক আছে। তো কোন কোন বইতে, হ্যাঁ, আপনাদের 9-10 এর হিসাবটা ছিল এরকম 10 এবং 7, বাট ইন্টারে ওঠার পরে হিসাবটা হয়ে গেছে, 9 এবং 8, মানে মানে একটা কম। কোন উপাদানটা কম? ইন্টারে ওঠার পরে আপনি দেখবেন এই যে আয়রন আমরা 4 নম্বরে লিখছি, ইন্টারে ওঠার পরে এই আয়রনটাকে আমরা বলছি মাইক্রো মাইক্রো মলিকিউল, মানে আয়রন খুব একটা বেশি লাগে না উদ্ভিদে, কম পরিমাণে লাগে। বুঝছেন? আয়রনটা কম পরিমাণে লাগে। ঠিক আছে। আচ্ছা, গেল এটা। আচ্ছা, এবার আসেন তাহলে বাকি যে উপাদানগুলো আছে সেগুলো কি মাইক্রো। বাকি কি কি থাকতে পারে? যেমন মাইক্রো উপাদানগুলোর মধ্যে আছে জিঙ্ক বা দস্তা আছে, কোবাল্ট আছে, মলিবডেনাম আছে, সোডিয়াম আছে। এগুলো হচ্ছে কি মাইক্রো উপাদান। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, কিছু কিছু উদ্ভিদের জন্য এই মাইক্রো উপাদানগুলোও কি ম্যাক্রো উপাদান হিসেবে কাজ করে। যেমন ধরেন নাইট্রোজেন সিনথেসিসের জন্য, ঠিক আছে, কিসের জন্য? নাইট্রোজেন সংবন্ধনের জন্য মলিবডেনাম প্রয়োজন হয়। নাইট্রোজেন সংবন্ধনের জন্য মলিবডেনাম আয়নটা খুবই প্রয়োজন হয়। তারপর সোডিয়াম, আপনার সরি, সোডিয়াম হচ্ছে আপনার ইসের জন্য, সিলিকন লিখে ফেলি। এই সিলিকন হচ্ছে মেনলি ঘাস গোত্রের উদ্ভিদের জন্য প্রয়োজন। ঘাস গোত্রের উদ্ভিদের জন্য সিলিকনটা প্রয়োজন। ঠিক আছে। কোবাল্টটাকে আমরা ব্যবহার করি হচ্ছে আপনার, কোবাল্টটাকে ইউজ করা হয় এই ভুলে গেছি, মাথায় নাই, একটু বই আছে কারো? তাহলে আমরা দেখলাম যে এই যে সিলিকনকে আমরা ইউজ করি কিসের জন্য? ঘাস গোত্রের উদ্ভিদের জন্য। হ্যাঁ, ঘাসে মানে সিলিকন আয়নটা ঘাসের বৃদ্ধির জন্য অনেক উপকারী। আচ্ছা, জিঙ্ক নিয়ে কোনো কিছু বলা নাই। আর আয়োডিন যেটা, এটা হচ্ছে আপনার সামুদ্রিক শৈবালের জন্য। হ্যাঁ, সামুদ্রিক শৈবালের জন্য এই আয়োডিনটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে। কোবাল্ট নাইট্রোজেন সংবন্ধনের জন্য, আর সোডিয়ামটা হচ্ছে সিফোর উদ্ভিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে আমাদের ম্যাক্রো এবং মাইক্রো মৌল নিয়ে কথাবার্তা। এবার আমরা পড়ব মাটিতে এই যে খনিজ লবণ, এই খনিজ লবণগুলা কিভাবে পাওয়া যায়। হ্যাঁ, কিভাবে পাওয়া যায়, খনিজ লবণ কিভাবে পাওয়া যায়। আচ্ছা, আমরা মাটিতে এই খনিজ লবণগুলোকে আয়ন আকারে পাই। ভাই কি আকারে পাই? আয়ন আকারে পাওয়া যায়। আয়ন আকারে পাওয়া যায়। তাহলে বলেন তো আমাদের কয় ধরনের আয়ন আছে? কয় ধরনের আয়ন আছে? 2 ধরনের আয়ন আছে। একটা হচ্ছে ধনাত্মক আয়ন বা পজিটিভ চার্জযুক্ত আয়ন, আর একটা কি ঋণাত্মক আয়ন বা নেগেটিভ চার্জযুক্ত আয়ন। ধনাত্মক আয়ন এগুলোর মধ্যে দেখা যায় কিছু আছে দ্রুত গতিতে শোষিত হয়, আর কিছু আছে মন্থর বা ধীর গতিতে শোষিত হয়। সো যারা দ্রুত গতিতে শোষিত হয়, এবং ধনাত্মক আয়নকে আমরা মনে রাখবো এই যে পটাশিয়াম এবং নাইট্রেট। আর ধীর গতিতে শোষিত হয় ক্যালসিয়াম সালফেট। আচ্ছা, একটু বলে নেই এটা নিয়ে। পরীক্ষায় এখান থেকে ধরতে পারেন ট্রিপল স্টার ফর এমসিকিউ, এখান থেকে এমসিকিউ হয়। আপনাকে এই চ্যাপ্টারটাতে মূলত জানতে হবে কোশ্চেন হয় কোন জায়গা থেকে, কারণ এই চ্যাপ্টারটা অনেক বড়। সো কোশ্চেন যে জায়গা থেকে হবে আপনাকে ওই জায়গাটাকে এমফাসাইজ বেশি করতে হবে। যেমন এই জায়গাটা, হ্যাঁ, এমসিকিউ হয় এখান থেকে যে কোন ধনাত্মক আয়নটি উদ্ভিদের দ্রুতগতিতে শোষিত হয়? পটাশিয়াম আয়ন। কোন ঋণাত্মক আয়নটি উদ্ভিদের দ্রুতগতিতে শোষিত হয়? নাইট্রেট আয়ন। কোন ধনাত্মক আয়নটি উদ্ভিদে মন্থর গতিতে শোষিত হয়? ক্যালসিয়াম আয়ন।
অথবা কোন ঋণাত্মক আয়নটি উদ্ভিদে ধীর গতিতে শোষিত হয়? সালফেট আয়ন। কোন আয়নের কি কাজ? আসেন আমরা একটু দেখি। যেমন পটাশিয়াম আয়নের কাজ কি? পত্ররন্ধ্র বন্ধ এবং খুলতে সাহায্য করা। পত্ররন্ধ্র বন্ধ এবং না যদি খোলা না হয় সেক্ষেত্রে প্রশোধন হবে না, সালোক সংশ্লেষণ হবে না, শ্বসন হবে না, কার্বন ডাই অক্সাইড বের হবে না, অক্সিজেন ঢুকবে না, নানান সমস্যা। দ্যাটস ওয়াই ক্যালসিয়াম আয়নটা কি অনেক দ্রুত গতিতে শোষিত হইতে হয়। বুঝছেন? নাইট্রেট আয়ন, কেন নাইট্রেট আয়ন প্রয়োজন? আচ্ছা, নরমালি আমরা দেখি বাতাসে, একটু এখানে খেয়াল করেন, বাতাসে কি থাকে? নাইট্রোজেন থাকে। এই বাতাসে নাইট্রোজেন কিন্তু উদ্ভিদ শোষণ করতে পারে না। বিশেষ করে বাতাসে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন মানে সিএইচও, এই তিনটা জিনিস সে বাতাস থেকে নেয়। বাকি সব কোথা থেকে নেয়? মাটি থেকে নেয়। মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটা মলিকিউল সে বাতাস থেকে নেবে। বাকি যত মলিকিউল আছে অর্থাৎ 17টা থেকে যদি আপনি এই তিনটা বাদ দেন কত হয়? 14। এই 14টা মলিকিউল সে মাটি থেকে নেয়। যদিও বাতাসে প্রায় 78% নাইট্রোজেন আছে, তবুও উদ্ভিদ বাতাস থেকে নাইট্রোজেন নিতে পারে না। কি হয়? বাতাসে যে নাইট্রোজেন আছে সে নাইট্রোজেনকে বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া এরা কি করে? এই ব্যাকটেরিয়াগুলা বাতাসে থাকা যে নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনকে মাটির নাইট্রেট আয়নে কনভার্ট করে। কিসে কনভার্ট করে? নাইট্রেট আয়নে। অর্থাৎ এই বাতাসের নাইট্রোজেন থেকে মাটির নাইট্রেট আয়নে কনভার্ট হয়। ঠিক আছে? এটা এই যে NO3- এটাকে বলা হয় নাইট্রেট আয়ন, নাইট্রেট। আর আরেকটা হচ্ছে NO2-, এটাকে বলা হয় নাইট্রাইট, নাইট্রাইট আয়ন। ঠিক আছে? কেমনে মনে রাখবেন? দেখেন, নাম ছোট সংখ্যা বড়, নাম বড় সংখ্যা ছোট, এভাবে মনে রাখতে পারেন আর কি। ঠিক আছে? দুইটারই সেম চার্জ, কিন্তু উদ্ভিদ কিন্তু এটাকে শোষণ তেমন একটা করতে পারে না। শোষণ করে কাকে? নাইট্রেটকে, NO3 কে। এই জন্য দেখবেন আপনাদের বোটানি চ্যাপ্টার 4-এ, হ্যাঁ বোটানি চ্যাপ্টার 4-এ একটা পার্ট আছে, সেখানে আছে এই যে নাইট্রোজেন সংবন্ধন করে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। হ্যাঁ পড়ছিলেন? অ্যামোনিয়া থেকে NO2 তৈরি হয়, এটা তো উদ্ভিদ শোষণ করতে পারে না, তাহলে NO2 থেকে কি তৈরি হবে? NO3। বুঝছেন? হ্যাঁ, এই ক্ষেত্রে কাজ করে নাইট্রোকোকাস, আর এই ক্ষেত্রে কাজ করে কি নাইট্রোসোমোনাস, নাকি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া গুলো এখানে কাজ করে। এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় কি? নাইট্রিফিকেশন। পড়ছেন না এগুলা? বোটানি চ্যাপ্টার 4 অণুজীবে ছিল। বুঝছেন? মিল চলে এই জন্য একটু দেখাই দিলাম। সো অ্যামোনিয়া থেকে নাইট্রাইট, নাইট্রাইট থেকে নাইট্রেট। ঠিক আছে? বুঝছি আমরা? ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? ওকে।